আচ্ছা, আমরা হচ্ছে গতদিন টাইপস অফ প্রসেস এক্সিকিউশন দিয়ে শুরু করছিলাম প্রথমে। তো টাইপস অফ প্রসেস এক্সিকিউশন আমরা দুইটা কথা বলছিলাম, যেরকম কোনো একটা প্রসেস ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, কোঅপারেটিং হইতে পারে। এখন কোনো একটা প্রসেসকে ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো? কোনো একটা প্রসেসকে ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি ওই প্রসেসটা অন্য কোনো একটা প্রসেস দ্বারা এফেক্ট না হয়, বা অন্য কোনো প্রসেসকে সে এফেক্টেড না হয়, বা অন্য কোনো প্রসেসকে সে এফেক্ট করে। ঠিক আছে, তখন আমরা বলতাম সেটাকে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। আরেকটা ছিল কোঅপারেটিং প্রসেস, যেটা হবে কি, যে অন্যান্য প্রসেস দ্বারা একটা নির্দিষ্ট প্রসেস এফেক্টেডও হতে পারে, আবার অন্য প্রসেসকে এফেক্ট করতেও পারে। তার মানে যদি আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশন চিন্তা করি, তখন ওই প্রসেসটা কখনোই ইন্ডিপেন্ডেন্ট হবে না, বরং কোঅপারেটিং হবে। অন্য প্রসেসের সাথে তার ইন্টারাকশন থাকতে হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা প্রসেস কয় রকমের হতে পারে? দুই রকমের। একটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর একটাকে বলা হচ্ছে কোঅপারেটিং। তো আমরা যেই ইন্টার প্রসেসিং কমিউনিকেশন দেখব, সেটা অবশ্যই প্রসেসগুলো এই কোঅপারেটিংয়ের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশান, তো ইন্টার প্রসেস কমিউনিকেশানের সুবিধাটা কি? টার্মটার নাম বলা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশান, মানে প্রসেসগুলোর মধ্যে কমিউনিকেশনটা হবে। তো এই কমিউনিকেশনের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ইনফরমেশান শেয়ারিং করতে পারবে। ইনফরমেশান শেয়ারিং কীভাবে? ধরেন আমরা যদি একটা ব্যাংকিং সিস্টেমের কথা চিন্তা করি, সেই ব্যাংকিং সিস্টেমে দেখা যাবে যে কোনো একটা প্রসেস শুধু হচ্ছে আপনার বিভিন্ন রকম যে ট্রানজ্যাকশান হচ্ছে, সেই ট্রানজ্যাকশান অনুযায়ী অ্যামাউন্টটা ঠিকঠাক করছে। তারপরে আরেকটা প্রসেস দেখা গেল যে কোনো একটা রিপোর্ট জেনারেট করছে। ঠিক আছে, তো ওই যে অ্যামাউন্টটা আপনার বা বিভিন্ন রকম ট্রানজ্যাকশানের পরে যে অ্যামাউন্টটা ঠিকঠাক করা, বা ব্যালেন্সটা বর্তমানে কেমন আছে সেটা ঠিক করা, সেই অনুযায়ী রিপোর্ট জেনারেট করা, এগুলো যদি প্রসেসের মধ্যে কানেকশান না থাকে, কমিউনিকেশন না থাকে, তাহলে তো হবে না। সুতরাং এই জিনিসটা অবশ্যই একটা জিনিস আমাকে সাপোর্ট দিচ্ছে কি, যে ইনফরমেশান শেয়ারিংয়ের। এরপর আরেকটা কী হতে পারে, ধরেন কম্পিটিশন স্পিড আপ। কম্পিটিশন স্পিড আপ বলতে কী বোঝায়? কম্পিটিশন স্পিড আপ, ধরেন আমরা যদি একটা ভিডিওর কথা চিন্তা করি, একটা ভিডিও কিন্তু অনেকগুলো ফ্রেম নিয়ে কিন্তু একটা ভিডিও হয়, যেগুলো খুব তাড়াতাড়ি পাস করে, ফ্রেম অনেক তাড়াতাড়ি পাস করে, সেটা দেখে মনে হয় যে ভিডিও। তো কোনো একটা প্রসেস দেখা গেলো যে 1 থেকে 50 পর্যন্ত ফ্রেম নিয়ে কাজ করছে, সেগুলো তাড়াতাড়ি পাস করছে। তারপর 51 থেকে 100 পর্যন্ত আরেকটা প্রসেস কাজ করছে। এভাবে যদি প্রত্যেকটা প্রসেস এট এ টাইম কাজ করতে থাকে, তাহলে দেখা যাবে যে ওই যে ভিডিও রেন্ডারিং যেটা হবে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কী হলো, কম্পিটিশন স্পিড আপ এর কাজটা করলো, মানে খুব তাড়াতাড়ি কাজটা হবে। তাছাড়া আবার যদি আমরা চিন্তা করি যে কোনো একটা প্রসেস একাই যদি কোনো একটা কাজ করতে যায়, তার যতটা না সময় লাগবে, যদি অনেকগুলো প্রসেস একসাথে মিলে সেই কাজটা ভাগ করে করে নিয়ে কাজ করে, দেখা যাবে যে কাজটা অনেক ইফিশিয়েন্টও হবে, আবার খুব তাড়াতাড়ি কাজটা শেষও হবে। তো এটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন আরেকটা সুবিধা। নেক্সট হচ্ছে মডুলারিটি। মডুলারিটি জিনিসটা কি? মডুলারিটি মানে হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করা। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কোন একটা প্রসেস দেখা গেলো যে ইউজার অথেন্টিকেশন চেক দিচ্ছে, কোনো পোর্শন হচ্ছে ডাটা স্টোরেজের কাজ করছে, কোনোটা হচ্ছে ইউআই নিয়ে কাজ করছে। তো সব কিছু মিলেই কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করছে। তো এই যে ছোট ছোট ভাগ, যা একটা ইউজার অথেন্টিকেশন, একটা ডাটা স্টোরেজ, একটা ইউআই, তো এইগুলো এক একটা হচ্ছে মডিউল, এবং এই মডিউলগুলো এক একটা হচ্ছে নিজেরা ঠিকঠাক মতন কাজ করছে, তারা হচ্ছে ওইখানেই ফোকাসড, কিন্তু সবাই কিন্তু সবার সাথেই কিন্তু কানেক্টেড আবার। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা বলা যেতে পারে যে মডুলারিটি। আরেকটা হচ্ছে কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স মানে হচ্ছে সুবিধাজনক। যে আগেই বললাম যে যেরকম সুবিধা আমাকে দিচ্ছে কম্পিউটেশনাল স্পিড আপ, ছোটো ছোটো ভাগে কাজ করছি, প্রত্যেকটা ভাগে ইফিশিয়েন্টলি কাজ করতে পারছি, এই জন্য এটাকে বলা হচ্ছে যে ইন্টারপ্রসেস কমিউনিকেশনটা হচ্ছে কনভেনিয়েন্ট হয় অনেক, মানে সুবিধাজনকভাবে এটা কাজ করা যায়। তো এত এত সুবিধা যে দেখলাম, তো এত এত সুবিধার তো আমি সাপোর্ট দিব কীভাবে? যে ইন্টারপ্রসেস কমিউনিকেশনের যে কথা বলছি, এটা তৈরি করবো কীভাবে? তো এই ইন্টারপ্রসেস কমিউনিকেশনটা দুইটা ওয়েতে করা যায়। একটাকে বলা হয় শেয়ার্ড মেমোরি সিস্টেম, যেটাকে বলা হচ্ছে শেয়ার্ড মেমোরি, আর একটা হচ্ছে মেসেজ পাসিং। এই দুই ওয়েতে মেনলি এই যে ইন্টারপ্রসেস যে কমিউনিকেশনগুলো হয়, সেটা কিন্তু করা সম্ভব। তো শেয়ার্ড মেমোরি নাম শুনেই বোঝা যাচ্ছে যে মেমোরি স্পেসের কোনো একটা পোর্শন
যে দুইটা প্রসেস ইন্টার প্রসেস কমিউনিকেশনে থাকবে তারা হচ্ছে ওই জায়গাটা শেয়ার করবে এবং তারা ওই জায়গাটার ভিতরে বিভিন্ন রকম মেসেজ দিবে, দেওয়ার পরে ওখান থেকে ওরা মেসেজগুলো আদান প্রদান করবে। আরেকটা যে মেসেজ পাসিং আছে সেই মেসেজটা দেখা যায় যে এখানে অপারেটিং সিস্টেমের একটা গুরুত্ব আছে মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে। তারা হচ্ছে একটা প্রসেস অপারেটিং সিস্টেমের কাছে বা কার্নেলে হচ্ছে মেসেজটা সেন্ড করে দেয়, সেখান থেকে দেখা যায় যে আরেকটা প্রসেস মেসেজগুলো নেয়। এইভাবে দুটো সিস্টেম হয়। আমরা যদি একটু ড্র করে দেখার চেষ্টা করি, ধরেন এরকম শেয়ার্ড মেমোরি সিস্টেমটা হচ্ছে এরকম টাইপের, যে এটা ধরে নিলাম একটা মেমোরি স্পেস। সেই মেমোরি স্পেসের এখানে হচ্ছে প্রসেস এ আর নিচে হচ্ছে প্রসেস বি। আচ্ছা, এখানে প্রসেস বি। তো এই যে মাঝখানে একটা জায়গা আমি রাখলাম সেটা হচ্ছে শেয়ার্ড মেমোরির জন্য। তো এই শেয়ার্ড মেমোরির যেটা জায়গা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে যে শেয়ারিং জায়গা, শেয়ার স্পেস। তো এই যে শেয়ার্ড মেমোরির যে জায়গাটা আছে এটা হচ্ছে হতে পারে এরকম যে প্রসেস এ এরই এক নিজস্ব জায়গা, হতে পারে প্রসেস বি এরই নিজস্ব জায়গা। তো কোন জায়গাটা তারা হচ্ছে সিলেক্ট করবে এটা হচ্ছে নিচে যে কার্নেল থাকে সেই কার্নেলের সাথে এরা হচ্ছে কার্নেলটা ঠিক করে দেয় যে কোন প্রসেস কোন স্পেসটা হচ্ছে এরা শেয়ারিংয়ের জন্য ব্যবহার করতে পারে। তো টিপিক্যালি যেটা হয় যে কোনো একটা প্রসেস দেখা গেলো যে প্রসেস এ তার নিজেরই একটা জায়গা, দেখেন এখানে প্রসেস এটা আছে, প্রসেস এ এর সাথে শেয়ারিংয়ের জায়গাটা আছে। সুতরাং প্রসেস এরই কোনো একটা পোর্শন এভাবে শেয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব, যেটা দেখা যাবে যে প্রসেস এ চাইলেই নিতে পারে না, সেটা অবশ্যই তাকে কার্নেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে হয়। কার্নেলই সেটা ঠিক করে দেয় যে এই জায়গাটা তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, এখন এরকম যদি হয় যে একটা জায়গা আমি হচ্ছে ব্যবহার করছি মেমোরির একটা স্পেস যে কমিউনিকেশনের জন্য, তাহলে প্রসেস এ কে যদি আমি সেন্ডার ধরে নেই তাহলে এ কী করবে, কোনো একটা মেসেজ জেনারেট করবে। মেসেজ জেনারেট করে সেটা কোথায় পাস করে দেবে, এই শেয়ার্ড যে রিজনটা আছে সেখানে, এখানে একটা মেসেজ পাস করে দিল। সেই মেসেজটা হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাসটা রেকর্ড করলে ভালোই তো। হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ড স্যার ক্লাসটা রেকর্ড করা হচ্ছে না স্যার? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই, আমি রেকর্ড করছি। ওকে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে প্রসেস এ, সেটা হচ্ছে যদি সেন্ডার ধরি তাহলে প্রসেস এটা কোথায় সেন্ড করবে, শেয়ার যে রিজনটা আছে সেখানে হচ্ছে মেসেজটা সেন্ড করে দেবে। আর প্রসেস বিটাকে ধরে নিলাম যে রিসিভার। প্রসেস বিটা যদি রিসিভার হয় তাহলে এই প্রসেস বিটা কোথা থেকে মেসেজটা নেবে, এখানে যেই মেসেজটা আসলো এই মেসেজটা কিন্তু ওইখান থেকে নেবে। সে কিন্তু আর প্রসেস এর কাছে যাবে না, সে শেয়ার রিজনে এসে খুঁজবে যে মেসেজটা আছে কিনা। ঠিক আছে, তাহলে যে মেসেজটা দিচ্ছে তাকে আমরা বলছি হলো সেন্ডার, যে মেসেজটা নিচ্ছে তাকে বলছি হলো রিসিভার। এখন এইখানে যখন কার্নেলের কাজটা কি, কার্নেল শুধু ঠিক করে দিল যে এই শেয়ার রিজনটা কোথায় করা যেতে পারে সেটা শুধু, এরপরে কিন্তু আর কার্নেলের কোনো এখানে ইন্টারফেয়ার হবে না, ইন্টারফেয়ারেন্স কোনো কিছু নাই। প্রসেস এ এবং প্রসেস বি তারা হচ্ছে স্পন্টেনিয়াসলি এখানে মেসেজ পাসিং করতে পারবে, মানে এখানে মেসেজ সে দিবে, প্রসেস এ দিবে বা প্রসেস বি দিবে এবং অন্যটা নিবে, এরকম টাইপের। ঠিক আছে, তো নর্মালি আমরা যেটা বলি যে অপারেটিং সিস্টেম কিন্তু একটা আমাদের প্রোটেকশান বা সিকিউরিটি দেয়, সেটা কি যে কোনো একটা প্রসেসের ভিতরে অন্য কোনো একটা প্রসেস কখনো ইন্টারফেয়ার করে না। নর্মালি ধরো প্রসেস এ একটা কাজ করছে, প্রসেস বি সে জায়গাটার ভিতরে ইন্টারফেয়ার করে না, বা প্রসেস এর কোনো একটা ইরোরের কারণে প্রসেস বি এর সিস্টেম ক্র্যাশ করে না, কখনো এরকমটা হয় না। এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম একটা সাপোর্ট দিয়ে থাকে, একটা প্রোটেকশন দিয়ে থাকে। তো এই যে আমরা একটা শেয়ার্ড রিজন ব্যবহার করছি যখন এই শেয়ার্ড মেমোরি সিস্টেমের ক্ষেত্রে, তো এটা বলা হয় নর্মালি যে এখানে কার্নেলের যে ওই যে প্রোটেকশন আর সিকিউরিটি যেটা থাকে সেটা কিন্তু আর কাজ করে না, তারা বরং প্রসেস দুইটার মধ্যেই এই কমিউনিকেশনটা হয়ে যায় এবং তারাই হচ্ছে ঠিকঠাক করে যে এই জায়গাটাতে আমরা আদান প্রদান করব। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে প্রসেস সি নতুন একটা প্রসেস যদি এই শেয়ার্ড জায়গাতে এই জায়গাটাতে যদি কোনো মেসেজ পাস করতে চায় তখন কিন্তু পারবে না। এই জায়গাটা শুধু বরাদ্দ হলো প্রসেস এ এবং প্রসেস বি এর জন্য, অন্য কোনো প্রসেস কিন্তু এই জায়গায় আসতে পারবে না। ঠিক আছে, অন্য কোনো প্রসেস যদি কমিউনিকেশন করতে চাই তাহলে তার জন্য আবার দেখা যাবে যে মেমোরিতে আলাদা একটা শেয়ার্ড রিজন নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেয়ার্ড মেমোরির কনসেপ্ট। ওকে, এরপরে যদি আমরা মেসেজ পাসিংয়ে চলে যাই, সেই মেসেজ পাসিংয়ের ফিগারটা একটু ভিন্ন। সেটা হচ্ছে এরকম টাইপের যে শুরুতেই হচ্ছে একটা প্রসেস থাকলো, প্রসেস এ, তারপরে হচ্ছে প্রসেস বি এবং লাস্টে তো অ্যাজ ইউজুয়াল কার্নেল থাকে। তার মানে আমরা জানি মেমোরির একটা পার্টিকুলার স্পেস কিন্তু অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দকৃত করা থাকে। ওকে, তো
এই জায়গাটাতে কিভাবে মেসেজ পাসিংটা হয়। তো একটু আগে বললাম যে প্রসেস এ এখানে কিন্তু কোনো মেমোরি আর শেয়ার হবে না, কোনো আলাদা করে মেমোরির কোনো রিজিয়ন ব্যবহার করা যাবে না মেসেজ পাসিংয়ের জন্য। এখানে যেটা করা হয় যে ধরে নিলাম যে এবার প্রসেস বিটাই হলো সেন্ডার, তাহলে সে মেসেজটা কোথায় সেন্ড করে, সে হচ্ছে এখানে যে কার্নেলটা আছে সেই কার্নেলের কাছে মেসেজটা পাস করে দেয়। কার্নেলের কাছে দেখা যাবে যে এই জায়গাগুলোতে মেসেজগুলো থাকে, দেখা গেলো কার্নেলের কাছে এই জায়গাটাতে বিভিন্ন রকম মেসেজ থাকে, M1 M2 M3, এগুলো হচ্ছে বিভিন্ন রকম মেসেজ যেগুলো প্রসেস বি থেকে আসছে। তো এই মেসেজগুলো তখন এই প্রসেস এ কোথা থেকে নেবে, এই কার্নেল থেকে কিন্তু নিয়ে নেবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে কিন্তু কার্নেলের একটা ভূমিকা আছে, যেটা আমরা শেয়ার রিজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। শেয়ার রিজনে দুই প্রসেসের মধ্যেই কমিউনিকেশনটা হবে, এখানে কোনো শেয়ার রিজনের ভিতরে তারা যা করার করবে, কিন্তু মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে কিন্তু কার্নেলের একটা ইন্টারফারেন্স চলে আসছে এবং মেসেজগুলো পাস হচ্ছে কিন্তু এই কার্নেলের মাধ্যমে। তো আমরা যদি একটু চিন্তা করি যে কোনটা বেশি কনভিনিয়েন্ট, এই শেয়ার্ড মেমোরি নাকি হচ্ছে মেসেজ পাসিং, যদি হচ্ছে আমরা ফাস্টার দিকে চিন্তা করি, কম্পিটিশনের দিক থেকে চিন্তা করি যে কোনটাতে কম সময়ের মধ্যে মেসেজ পাস করা যাবে, তাহলে কিন্তু শেয়ার্ড মেমোরি দিক থেকে অনেক কনভিনিয়েন্ট। কারণ কি, আমরা যদি এখানে চিন্তা করি যেখানে প্রসেস এ আছে প্রসেস বি, মাঝখানে জায়গাটা শেয়ার্ড মেমোরি, এবং এই জায়গাটুকুর মধ্যে কিন্তু মেসেজ পাস হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু এরা দেখা যাবে যে প্রসেস বি এর ক্ষেত্রে চলে আসছে মেসেজটা। কিন্তু যদি মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখানে প্রসেস বিটা হচ্ছে কার্নেলের কাছে দিবে, কার্নেলের কাছ থেকে আবার হচ্ছে এটা নিবে। এখন যদি কার্নেল অনেক দূরে থাকে তাহলে সেখান থেকে হচ্ছে মেসেজটাকে নিয়ে আসতে হবে। সুতরাং এখানে শেয়ার্ড মেমোরি যেটা, সেটা কিন্তু ফাস্টার দেন মেসেজ পাসিং সিস্টেম। ঠিক আছে, তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে যে এখানে কার্নেলের খুব বেশি ইন্টারফারেন্স নাই। একবার যদি আমরা মেমোরি রিজিয়নটা ইস্টাবলিশ করে ফেলতে পারি, তারপরে হচ্ছে প্রসেস দুটাই কমিউনিকেশন করবে এখানে, আর ইন্টারফেয়ার করবে না কার্নেল। আর যেটা হচ্ছে আমরা যদি এখন প্রোটেকশনের কথা চিন্তা করি যে অন্য কোনো একটা প্রসেস এই শেয়ার মেমোরিতে যদি মেসেজ পাস করে তাহলে সমস্যা হবে কিনা, না, এখানে হচ্ছে শেয়ার মেমোরির ক্ষেত্রেও আমরা যদি থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু এই কার্নেলের কোনো ইন্টারফারেন্স থাকবে না। সে হচ্ছে আগে যেটা প্রোটেকশন দিত, যদি শেয়ার মেমোরি সিস্টেমে দুটো প্রসেস এভাবে একটা মেমোরির নির্দিষ্ট জায়গা নিয়ে নেয়, তখন কিন্তু কার্নেল ওই নির্দিষ্ট জায়গার জন্য আর কোনো কিছু করবে না ওই প্রোটেকশনের জন্য। তবে একটা জিনিসে সে বাধা দিবে, যে দুইটা প্রসেস তারা হচ্ছে অ্যাগ্রি করলো যে এই জায়গাটা তারা ব্যবহার করবে, অন্য কোনো প্রসেস যদি এখানে আসার চেষ্টা করে তখন সে হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু প্রসেস এ আর প্রসেস বি তারা যদি কমিউনিকেশন করার চেষ্টা করে তাহলে কিন্তু এখানে কোনো ঝামেলা করবে না। ওকে, তো এই শেয়ার্ড মেমোরি সিস্টেম বা এটা কেন আসলো, এটা যদি আরেকটু আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা তার আগে একটা প্রবলেমের নাম দেখব। সেই প্রবলেমটার নাম বলা হচ্ছে যে প্রডিউসার কনজিউমার প্রবলেম। প্রডিউসার কনজিউমার প্রবলেম জিনিসটা এরকম টাইপের যে প্রডিউসার বলতে কি বোঝাবে, যে কোনো কিছু প্রডিউস করে, আর কনজিউমার বলতে বোঝাবে যে কনজিউম করে, মানে প্রোডাক্টটা যে হচ্ছে কনজিউম করে। তো প্রডিউসার কনজিউমার প্রবলেম জিনিসটা কেন আসলো বা এটা দ্বারা আসলে কি বোঝায়, জিনিসটা আসলে এরকম যে প্রডিউসার কোনো একটা জিনিস প্রডিউস করবে, সেটা যতক্ষণ না প্রডিউস করবে ততক্ষণ না পর্যন্ত কনজিউমার কিন্তু সেই জিনিসটা কনজিউম করতে পারবে না। আরেক এটাকে যদি আমরা সিম্পলভাবে ভেবে চিন্তা করি যে সার্ভার ক্লায়েন্টের কথা, যে কোনো একটা সার্ভার সেটা হতে পারে কি প্রডিউসার, ঠিক আছে, সার্ভারটা হতে পারে একটা প্রডিউসার, আর কনজিউমার কি হতে পারে যে ক্লায়েন্ট বা ইউজার, আমরা যারা ইউজ করি তারা হচ্ছে এক একজন ক্লায়েন্ট। এখন যদি কোনো একটা ওয়েব সার্ভার সেটা কী কী প্রডিউস করতে পারে, বিভিন্ন রকম HTML ফাইল থাকতে পারে, ইমেজ থাকতে পারে, সেগুলো না যতক্ষণ পর্যন্ত একটা সার্ভার থেকে আসছে ততক্ষণ পর্যন্ত একটা ক্লায়েন্ট কিন্তু সেগুলো কনজিউম করতে পারবে না কখনোই। ঠিক আছে, বা হচ্ছে যখনই এগুলো প্রডিউস হবে তখনই কিন্তু একটা ক্লায়েন্ট সেগুলো ওই ওয়েব ব্রাউজারে রিসোর্সগুলো রিকোয়েস্ট করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। তো এটাই হচ্ছে যে কনজিউমার কিন্তু ডিপেন্ডেন্ট কার উপরে, প্রডিউসারের উপরে। প্রডিউসার যতক্ষণ না পর্যন্ত একটা কিছু দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কনজিউমার ওই জিনিসটা নিতে পারছে না, এটাকে বলা হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন হিসেবে কিন্তু মেনলি আসছে হলো শেয়ার্ড মেমোরি সিস্টেম। তো এই শেয়ার্ড মেমোরি সিস্টেম জিনিসটা কি, যে এখানে যে আমরা দেখলাম যে প্রডিউসার এ, এই যে এখানে যে সেন্ডারটা ছিল বা প্রডিউসার প্রসেস এ, সে হচ্ছে কিন্তু মেসেজ প্রডিউস করছিল এবং মেসেজ প্রডিউস করে করে একটা একটা করে মেসেজ কিন্তু
এই শেয়ার্ড রিজনের মধ্যে রাখছিল, ঠিক আছে। এখন এই যতটা পরিমাণ মেসেজগুলো এখানে রাখবে সেখান থেকে কিন্তু প্রসেস বি, সে যেহেতু কনজিউমার, প্রসেস বিটাকে আমরা কী ধরছি, কনজিউমার, সেই প্রসেস বিটা কিন্তু মেসেজগুলো নিবে, যেহেতু এই মেসেজগুলো নিচ্ছে জন্য একে বলা হচ্ছে কনজিউমার। ওকে, তো এই যখন মেসেজগুলো একটা একটা করে নিবে, এখন ধরেন এই যে প্রডিউসার প্রসেস এ, সে যদি একটাও কোনো মেসেজ জেনারেট করতে না পারে তাহলে প্রসেস বি নিশ্চয়ই কোনো মেসেজ কনজিউম করতে পারবে না। এটাই কিন্তু হচ্ছে আমাদের প্রডিউসার কনজিউমার প্রবলেম, এবং এর জন্য বলা হচ্ছে যে শেয়ার্ড মেমোরিতে এই প্রসেস এ কিন্তু অনেকগুলো মেসেজ এভাবে রাখতে পারে, এখানে এম অনেকগুলো প্রসেস এখানে রাখতে পারে, এখানে কনজিউমার প্রসেস বি একটা একটা করে এভাবে নিতে পারে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এখানে যে প্রডিউসার কনজিউমারের প্রবলেমটা হবে না, এই প্রডিউসারটা অটোমেটিক দিতেই থাকবে, একটা একটা করে দিতে থাকবে, এদিকে কনজিউমার একটা একটা করে নিতে থাকবে। এই সিনক্রোনাইজেশনটা একটা আমাদের দিতে পারে হচ্ছে শেয়ার্ড মেমোরি সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রেও একটা ব্যাপার, যে কনজিউমার যেটা থাকবে সেটা এমন কোনো মেসেজ বা এমন কোনো প্রোডাক্ট সে কনজিউম করতে চাইবে না যেটা এখনও প্রসেস এ বা প্রডিউসার জেনারেট করেনি বা প্রডিউস করেনি। তবে এই সিনক্রোনাইজেশনটা এই দুইটা প্রসেসের মধ্যে থাকতে হবে ইন্টারপ্রসেস কমিউনিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে শেয়ার্ড মেমোরি সিস্টেম। আমরা কি বললাম যে প্রডিউসার কনজিউমার প্রবলেম, এটার সলিউশন হিসাবেই কিন্তু আসছে শেয়ার্ড মেমোরি সিস্টেমটা। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে শেয়ার্ড মেমোরি সিস্টেমের যে শেয়ার্ড রিজিয়নটা আছে, সেই রিজিয়নটা কীরকম টাইপের হতে পারে। তো এই যে রিজিয়ন, সেই রিজিয়নটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটাকে বলা হতে পারে বাফার, ঠিক আছে। এটাকে বাফারও বলা যেতে পারে, মানে শেয়ার যে রিজিয়নটা সেই রিজিয়নটার কথা বলছি। তো এই যে বাফার, সেই বাফারটা আবার দুইটা টাইপের হতে পারে, একটাকে বলা হয় আনবাউন্ডেড, আর একটা হচ্ছে বাউন্ডেড। আনবাউন্ডেড বাউন্ডেড দুইটা টার্ম থেকে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারছি যে কি বোঝাচ্ছে। বা আনবাউন্ডেড বলতে বোঝায় হচ্ছে লিমিটলেস, ঠিক আছে। লিমিটলেস কোনো কিছুকে আমরা হচ্ছে আনবাউন্ডেড বলি, এটা হচ্ছে লিমিটলেস। আর বাউন্ডেড এটা অবশ্যই একটা ফিক্সড সাইজ থাকবে, ঠিক আছে, একটা ফিক্সড সাইজ থাকতে হবে। তো বাউন্ডেড বলতে কি বোঝাচ্ছে, যে লিমিটলেস কি, যে রিজিয়ন যেটা থাকবে সেই রিজিয়নটা হবে লিমিটলেস, যে কোনো একটা মেসেজ কতটা আসবে, 100টা 200টা 300টা, এরকম কোনো একটা ফিক্সড সাইজ বলা থাকবে না, বা ফিক্সড একটা নাম্বার বলা থাকবে না। এখানে যতটা পারে হচ্ছে প্রডিউসার যত নতুন নতুন আইটেম দিতে পারে ততটাই কিন্তু পসিবল, ঠিক আছে। এবং ওইদিকে এক একটা করে কনজিউম করতে থাকবে। এটা হচ্ছে আনবাউন্ডেড সিস্টেম, আনবাউন্ডেড বাফার। আর যদি আমরা বাউন্ডেডের কথা চিন্তা করি তাহলে সেটা কি হবে, যে একটা ফিক্সড বাফার সাইজ থাকবে। দেখা গেলো যে বলা হলো যে শেয়ার্ড রিজিয়নে 100টা পর্যন্ত মেসেজ থাকতে পারবে। তো এরকম যদি একটা কোনো ফিক্সড নাম্বার বলা থাকে, এবং প্রডিউসার যদি হচ্ছে প্রডিউসার পুরা যে রিজিয়নটা আছে সেটাকে ফুল করে দেয়, তখন দেখা যাবে যে এরপরে আর কোনো মেসেজ সেখানে দিতে পারছে না। যদি 100টা পূর্ণ হয়ে যায় তারপরে তো যেহেতু ফিক্সড সাইজ, এরপরে 101 নম্বর মেসেজটা কিন্তু আর এখানে স্টোর করতে পারবো না। এটা একটা সমস্যা হচ্ছে বাউন্ডেড বাফারের জন্য, ঠিক আছে। তো আমরা যদি এরকম একটা চিন্তা করি যে শেয়ার রিজিয়নে যদি কোনো একটা মেসেজ না থাকে, যদি ওই বাফারটা এমটি থাকে, তাহলে কিন্তু কনজিউমারকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? প্রডিউসার যতক্ষণ না পর্যন্ত সেই বাফারে কোনো একটা কিছু দিচ্ছে, ঠিক আছে, কোনো একটা মেসেজ সেখানে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। আর আনবাউন্ডেড যে বাফার, সেটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এখানে প্রডিউসার ওদিকে কনজিউমার কিন্তু সে কনজিউম করতেই আছে একটা একটা করে মেসেজ, আর এদিকে হচ্ছে সেই প্রডিউসার যে সেই মেসেজ কিন্তু ওই শেয়ার রিজনের ভিতরে দিতেই আছে। সুতরাং যেহেতু আনবাউন্ডেড কোনো লিমিট নাই, সেই ইচ্ছা মতন এখানে প্রডিউস করতে থাকবে, এদিকে কনজিউমার একটা একটা করে নিতে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আনবাউন্ডেড সিস্টেম, আনবাউন্ডেড বাফার আর হচ্ছে বাউন্ডেড বাফার। ওকে, এরপরে আমরা যেটা দেখব, আমরা হচ্ছে মোটামুটি শেয়ার্ড যেই মেমোরি সিস্টেমটা ছিল সেটা সম্বন্ধে একটু আলোচনা করলাম। এখন আমরা একটু মেসেজ পাসিংয়ের ডিটেলস একটু দেখি। সেটা হচ্ছে যে মেসেজ পাসিং সিস্টেম বা মেসেজ পাসিং মডেল বলা যেতে পারে এটাকে। ওকে, তো মেসেজ পাসিং যে মডেল, সেখানে আমরা কি দেখলাম, যে এখানে মেসেজগুলো পাস হবে কিন্তু কার্নেলের সাহায্য নেই। কার্নেলের কাছে হচ্ছে মেসেজ সেন্ড করা থাকবে এবং সেখান থেকে আরেকটা প্রসেস মেসেজটাকে নিয়ে নেবে।
তো এই যে এখানে যে মেসেজ সেন্ড বা হচ্ছে রিসিভটা যে হচ্ছে, তো এখানে দেখা যাবে যে কার্নেলের যে ইয়াটা নেবে, যে জায়গাটাতে মেসেজগুলো থাকবে স্টোর করা হবে, সেটাও হচ্ছে এরকম টাইপের ফিক্স সাইজ হতে পারে, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল সাইজ হতে পারে, মানে বিভিন্ন রকম হতে পারে। তারপরে হচ্ছে যে মেসেজ যেগুলো দেওয়া হবে সেই মেসেজগুলো আবার বিভিন্ন ফিক্স সাইজের হতে পারে, ভ্যারিয়েবল সাইজের হতে পারে। আমরা হচ্ছে অনেক সময় এরকম হয়তো দেখছি যে যে আমাদের যে মেসেঞ্জারটা আছে, মেসেঞ্জারে যে আমরা এখন শর্ট নোট লেখা যায়, সেখানে কিন্তু দেখা যায় যে 60 ক্যারেক্টার একটা মনে হয় লিমিট দেওয়া থাকে, যে 60 ক্যারেক্টার হলে এরপরে আর দেওয়া যায় না। তো এরকম বিভিন্ন জায়গায় যদি এরকম টাইপের ফিক্সড থাকে যে আমার ক্যারেক্টার ফিক্সড করে দেওয়া, যে এত সংখ্যক ক্যারেক্টারই কেবল দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না, তখন সেটাকে বলা হচ্ছে ফিক্স সাইজ মেসেজ। আর যদি এরকম হয় যে যত ইচ্ছা লেখা সম্ভব, যত বড় সমস্যা নাই, ভ্যারিয়েবল, সেটাকে বলা হবে ভ্যারিয়েবল সাইজ। তো এই যে মেসেজ পাসিং মডেলের মাধ্যমে সেটা যেই প্রসেসগুলো মেসেজগুলো জেনারেট করছে, সেটা হচ্ছে এই যে ফিক্স সাইজেরও হতে পারে, ভ্যারিয়েবল সাইজেরও হতে পারে, যেটা হচ্ছে কার্নেলের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো মেইনলি এখানে যেটা হয় যে আমরা যদি একটু চিন্তা করি যে এখানে মেসেজ পাসিং মডেলের ভিতরে আমরা তো দেখলাম যে কীভাবে কাজগুলো হয়। এখন এখানে কিছু কিছু ব্যাপার আমাকে চিন্তা করতে হবে যে এই যে মেসেজগুলো পাস করছে, এখন কমিউনিকেশনগুলো হবে কীভাবে, কী কী উপায় হতে পারে। তো এই মেসেজ পাসিং মডেলের বিভিন্ন রকমভাবেই মেসেজগুলো সেন্ড বা রিসিভ হতে পারে। তো কয়েকটার নাম এখানে লিখে দিই। সেটা হচ্ছে ধরেন প্রথমটা হতে পারে এরকম যে ডিরেক্ট কমিউনিকেশন, তারপরে হতে পারে ইনডিরেক্ট কমিউনিকেশন, আর 3 নাম্বার হচ্ছে আরেকটা হতে পারে সিনক্রোনাস অ্যান্ড ভার্সেস অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, প্রত্যেকটা আমরা একটা একটা করে দেখবো এগুলো, সিনক্রোনাস ভার্সেস অ্যাসিনক্রোনাস। আর 4 নম্বরটা হতে পারে বাফারিং। আমরা হচ্ছে 4টা নাম দেখে নিলাম। এখন হচ্ছে দেখবো যে এগুলো কিভাবে কাজ করে, ডিরেক্ট কমিউনিকেশন বলতে কী বোঝায়। তো ডিরেক্ট কমিউনিকেশন জিনিসটা হচ্ছে যে ধরেন আমরা দুইটা প্রসেসের কথা চিন্তা করলাম, যে প্রসেস দুইটা কী কী, টু প্রসেস, একটা প্রসেসের নাম ধরে নিলাম পি, আর একটাকে ধরে নিলাম কিউ। এখন এই পি আর কিউর মধ্যে একটা হচ্ছে মেসেজ সেন্ড করবে, আরেকটা মেসেজ হচ্ছে রিসিভ করবে। তো যদি আমরা ডিরেক্ট কমিউনিকেশনের কথা চিন্তা করি, তো ডিরেক্ট কমিউনিকেশনটা হয় এরকম, মানে তাদের মেসেজ পাসিং বা সেন্ড রিসিভ অপারেশনটা এরকম টাইপের হয় যে সেখানে লেখা থাকবে এরকম টাইপের সেন্ড পি কমা মেসেজ, আর এটা হচ্ছে রিসিভ, কে রিসিভ করবে এবার, কিউ, সেটা হচ্ছে মেসেজ। ওকে, তাহলে এটা কিন্তু দেখে আমি কিন্তু ডিরেক্টলি বুঝতেই পারছি যে মেসেজটা কে সেন্ড করছে এবং কে রিসিভ করছে। যেমন এখান থেকে বোঝা যাচ্ছে যে মেসেজটা সেন্ড করছে কে, প্রসেস পি, এবং মেসেজটা রিসিভ করছিল প্রসেস কিউ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। ধরেন এরকমটা মেসেজটা এরকম হলো যে প্রসেস পি এভাবে সেন্ড করছে যে সেন্ড পি হ্যালো, এরকম একটা মেসেজ টাইপের। আর রিসিভের ক্ষেত্রে এরকম হচ্ছে যে সেটা হচ্ছে রিসিভ করছে কিউ, যে মেসেজটা সেন্ড হলো অলরেডি সেটা মেসেজ এরকম টাইপের। ঠিক আছে, তাহলে আউটপুটে শো করবে কি যে হ্যালো, এটা। তো এভাবে আর কি তারা ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারে। আর যদি আমরা হচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশনের কথা চিন্তা করি, ইনডিরেক্ট কমিউনিকেশনের জিনিসটা একটু ভিন্ন। সেটা কীভাবে, ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্টলি প্রসেসের নাম উল্লেখ করব না। আমরা যেটা আগে প্রসেস দুটো ছিল যে পি আর কিউ, এটা হচ্ছে যে ডিরেক্টলি থাকবে না। তো কীভাবে থাকবে সেটা, এই ইনডিরেক্টের জন্য মেল বক্স একটা ইউজ করা হয়। ঠিক আছে, একটা মেল বক্স মনে করেন হচ্ছে এরকম টাইপের, যে আগে যেরকম পোস্ট অফিস থাকতো, চিঠি একটা জায়গায় দেওয়া হতো, সেখান থেকে পোস্ট অফিস থেকে ডাক পিয়নের মাধ্যমে চিঠিগুলো আরেকজনের কাছে যাইতো। ঠিক ইনডিরেক্ট কমিউনিকেশনটা হচ্ছে ওই রকম টাইপের অনেকটা। এখানে হচ্ছে একটা মেল বক্স ইউজ করা হবে, এবং এই যে সেন্ড রিসিভের ভিতরে ডিরেক্টলি কোন প্রসেস পাঠাচ্ছে সেটা লেখা থাকবে না, বরং মেল বক্সের নামটা লেখা থাকবে। তো এরকম কী হবে, সেন্ড ধরেন এখানে এ কমা মেসেজ ধরে নিলাম, সেই মেল বক্সের নাম হচ্ছে এ, তাহলে এ কমা মেসেজ। আবার যখন রিসিভ হবে তখনও লেখা থাকবে এ কমা মেসেজ।
তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো এরকম যে কোনো একটা প্রসেস, সেটা পিও হতে পারে, কিউ হতে পারে, যেটা মেল বক্সের কাছে এই মেল বক্স এ এর কাছে একটা মেসেজ সেন্ড করলো। অনুরূপভাবে কোনো একটা প্রসেস, সেটা পিও হতে পারে, কিউ হতে পারে, যেটা একটা মেসেজ রিসিভ করলো কার থেকে? মেল বক্স এ এর থেকে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন আর নিচেরটা হচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশন। ইনডিরেক্ট কমিউনিকেশন কেন? এখানে আমরা একটা মেল বক্স ইউজ করছি। আগেরটা হচ্ছে ডিরেক্ট প্রসেসের কাছেই হচ্ছে মেসেজ চলে যাচ্ছিল, এবার কিন্তু একটা মেল বক্স ইউজ করার মাধ্যমে সেই মেসেজগুলো পাস করা হচ্ছে। ওকে, এরপরে আমরা যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারে কী ছিল? যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। এই সিনক্রোনাস বলতে আমরা কী বুঝি? সিনক্রোনাস যদি আমরা রিয়েল লাইফে চিন্তা করি এরকম টাইপের, সেটা হচ্ছে যে কোনো একটা কিছু যে পরিমাণে দেয় অন্যটা হচ্ছে সেই পরিমাণে নিতে পারে, সাথে সাথে নিতে পারে, এরকম টাইপের জিনিসটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস। আর যদি এটাকে ঠিকঠাক মতো নিতে না পারে তখন সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাস কমিউনিকেশন, অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন জিনিসটা কি? আচ্ছা, তো সিনক্রোনাসটা হচ্ছে এরকম টাইপের। যদি আমরা ঠিক আগেরটাই দেখি, ধরেন কোন একটা সেন্ড কিউ, সে হচ্ছে একটা মেসেজ সেন্ড করলো হ্যালো লিখে, আর হচ্ছে রিসিভ করছে হলো প্রসেস পি। সেটা কীভাবে সেই মেসেজ যেটা দেওয়া হলো সেই মেসেজটা সে রিড করছে। ওকে, তো এই অবস্থায় কি হবে? যে পি সেটা ওয়েট করবে, আর কিউ সেটাও কিন্তু ওয়েট করবে। এখানে যেটা হচ্ছে যে পি যেটা হচ্ছে সেন্ড করছে, এখানে হচ্ছে কিউ যেটা হচ্ছে সেন্ড করছে, সেটা দেখা যাচ্ছে যে পি যতক্ষণ না রিসিভ করছে তার জন্য হচ্ছে ওয়েট করে থাকবে। আবার যেটা রিসিভ করবে, যে প্রসেসটা রিসিভ করবে, সেও ওয়েট করে থাকবে যতক্ষণ না পর্যন্ত সেন্ডার যে প্রসেস সেটা যতক্ষণ না পর্যন্ত সেন্ড করে। ঠিক আছে? তো এখানে সেন্ডার ওয়েট করবে, রিসিভার যতক্ষণ না পর্যন্ত মেসেজটা রিসিভ করে, তারপরে হচ্ছে ওটা যখন রিসিভ করলো পরের মেসেজটা হচ্ছে তারপরে সেন্ড করবে, সাথে সাথেই কিন্তু না। জিনিসটা এরকম যে এ হচ্ছে একটা প্রসেস দিল, দেখা গেলো দুটো প্রসেস এরকম কিউ আর পি, এটা হচ্ছে একটা প্রসেস দিবে, এই যতক্ষণ না পর্যন্ত প্রসেসটা নিতে পারবে নেক্সট আর কোনো মেসেজ দিবে না। ঠিক আছে? যতক্ষণ এই একটা মেসেজ নিয়ে নিল তারপর হচ্ছে মেসেজ টুটা সেন্ড হবে। তো এই জিনিসটাকে আমরা বলি হলো সিনক্রোনাস কমিউনিকেশন। এবার যদি আমরা হচ্ছে একটু অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনটা দেখি তাহলে কী হবে? অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনটা হবে এরকম টাইপের যে এখানে কিন্তু আর অপেক্ষার কোনো ব্যাপার নাই। যখন আমাকে সেন্ড করতে হবে, সেন্ড কিউ, সে হচ্ছে হ্যালো এভাবে লিখে দিল সেমভাবে, আর হচ্ছে যখন রিসিভ করছে, রিসিভও করার সময় পি মেসেজ এখানে দিয়ে দিল। এখন এখানে কিন্তু যদি আমরা কিউ আর পি ওটা যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই মেসেজ ওয়ান একটা পাস করে দিল, এটা সেটা রিসিভ করতে পারলো কি পারলো না এটা হচ্ছে এই সেন্ডারের দেখার বিষয় না। এর কাজ হচ্ছে মেসেজ খালি দিয়ে যাওয়া, এই একটার পর একটা মেসেজ দিয়ে যাবে। এ কতক্ষণ রিসিভ করতে পারছে কি পারছে না এটা হচ্ছে তার বিবেচ্য বিষয় না। তখন সেটাকে আমরা বলবো হলো অ্যাসিনক্রোনাস জিনিস। ঠিক আছে? তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে সিনক্রোনাস জিনিসটা হচ্ছে অনেকটা ব্লকিংয়ের মতন। ঠিক আছে? ব্লক যতক্ষণ না পর্যন্ত রিসিভ করছে ততক্ষণ কিন্তু সে একটা ব্লক স্টেজে থাকছে। কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কিন্তু এটা নন ব্লকিং, কারণ এখানে কিন্তু সে ওয়েট করছে না যে আদৌ রিসিভ করতে পারছে কি পারছে না, সে কিন্তু একটার পর একটা মেসেজ দিয়েই যাচ্ছে। ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় নন ব্লকিং অ্যাসিনক্রোনাসটাকে। ওকে, এরপরে আমাদের লাস্ট আরেকটা ছিল, সেটা হচ্ছে যে বাফারিং। ওকে, তো বাফারিং নিয়ে যদি আমরা একটু কথা বলি, তো বাফারিংটা হচ্ছে আবার কয়েক রকমের টাইপের হতে পারে। আমরা যদিও দুইটা অলরেডি দেখে আসছি, সে যখন আমরা শেয়ার্ড মেমোরি সিস্টেম পড়ছিলাম তখনই। সেটা কি? একটা ছিল হচ্ছে আনবাউন্ডেড আর একটা ছিল হচ্ছে বাউন্ডেড। তো এই যে মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে আরেকটা আমরা বাফারিংয়ের সাথে পরিচিত হব, যেটাকে বলা হচ্ছে জিরো ক্যাপাসিটি। সে জিনিসটা কি? ওকে, জিরো ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে যে সেন্ডার আর রিসিভার এখানে কোনো তো আর আগে যেমন শেয়ার্ড মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গা আমরা একটা মেমোরি স্লট আমরা ইউজ করছিলাম, তো মেসেজ পাসিংয়ে তো আর সেই সুবিধাটা নাই।
এখানে হচ্ছে আমরা কার্নেল জিনিসটা ব্যবহার করছি। তো যদি এমন হয় যে ওখানে কার্নেলে কোনো কিছু দেওয়ার বা নেওয়ার মতো জায়গা নাই, তখন এই জিরো ক্যাপাসিটি জিনিসটা বলতে কী বোঝাবে, যে সেন্ডার ডিরেক্টলি রিসিভারের উপরে নির্ভর করবে, রিসিভার যেন সাথে সাথেই নিতে পারে, ইমিডিয়েটলি তাকে যেন পাস করতে পারে, কোনো জায়গাতে স্টোর করতে না হয়। ঠিক আছে, মানে এমনটা না যে কোনো একটা চিঠি আমি কোনো একটা জায়গায় রাখবো, তারপরে সেখান থেকে পার হয়ে অন্য কারো কাছে যাবে, এমনটা না, আমি ডিরেক্টলি তাকেই দিয়ে দেবো, তার হাতেই যেন সেটা যায়। ঠিক আছে, সেটাকে আমরা বলছি জিরো ক্যাপাসিটি। আর বাউন্ডেড ক্যাপাসিটি জিনিসটা কি, আমরা সেটা একটু আগে সেটার সাথে পরিচিত হলাম, যেটা হচ্ছে একটা লিমিটেড সাইজ থাকবে। বাউন্ডেড মানে হচ্ছে লিমিটেড সাইজ বা ফিক্সড সাইজ থাকবে, আর আনবাউন্ডেডটা হচ্ছে যে আনলিমিটেড সাইজ। মেসেজ এখানে আসতেই থাকবে, ওদিকে কনজিউমার যে থাকবে বা অন্য আরেকটা প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে রিসিভার প্রসেস, সেটা হচ্ছে নিতে থাকবে। আর লিমিটেডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম্বারের একটা হচ্ছে মেসেজ যখন শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আর পাঠানো যাবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে বাফারিংয়ের সিস্টেম বাউন্ডেডের ক্ষেত্রে। তো এই যে আমরা মেসেজ পাসিং দেখলাম, তো মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে আবার কিছু কিছু জায়গায় একটু ইস্যুর সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা যদি এই কমিউনিকেশানগুলো ভালো মতো বুঝি, যে ডিরেক্ট কমিউনিকেশান, ইনডিরেক্ট কমিউনিকেশান, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, বাফারিং, এই সিস্টেমগুলো যদি ভালো মতো বুঝি, তাহলে আমরা কিছু কিছু ইস্যুস নিয়ে চিন্তা করতে পারি। এখন সেটা হচ্ছে যে কিছু ইস্যুস ক্রিয়েট হতে পারে এখানে, ইস্যুস ইন মেসেজ পাসিং। সেগুলো কী কী? সেগুলো হতে পারে এরকম যে, আগে হচ্ছে নামগুলো লিখে দিই কী কী ইস্যুস আসতে পারে। একটা হচ্ছে নেমিং, 2 নম্বরে আসতে পারে হচ্ছে সিনক্রোনাইজেশন, 3 নম্বরে হচ্ছে বাফারিং। ওকে, তো এইগুলো জিনিসগুলো আসলে কি? তো শুরুতে আমরা বলি নেমিং জিনিসটা হচ্ছে যে প্রসেস, আমরা দেখলাম ডিরেক্ট কমিউনিকেশনের সাথে একটা প্রসেস আরেকটা প্রসেসকে ডিরেক্ট কমিউনিকেট করছে। এখন যদি ঠিকঠাক মতন প্রসেসের নাম যদি আমি মেনশন না করি, তাহলে তো দেখা যাবে যে একজনের চিঠি আরেকজনের কাছে চলে যাবে। এখন যার পাওয়ার কথা ছিল চিঠি, সে হচ্ছে দেখা যাবে যে সেই চিঠির মেসেজ দেখে খুশি হয়ে যাবে, কিন্তু এটা পাওয়ার কথা ছিল অন্য আরেকজনের। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে একটা সমস্যা হতে পারে যদি আমরা ঠিকঠাক মতন যে প্রাপক তার নামটা ঠিকঠাক মতো মেনশন না করি, কিংবা যে মেল বক্স থেকে প্রাপক কোনো একটা মেসেজ পাওয়ার অপেক্ষা করছে, যদি আমরা মেল বক্সটাই ভুল দিই, তাহলে তো সে মেল বক্সে যে দেখবে যে কোনো চিঠি নাই, সে তখন মন খারাপ করবে যে আমার একটা চিঠি পাওয়ার কথা ছিল, আমি চিঠিটা পাইলাম না। ঠিক আছে, কিন্তু সেন্ডার কিন্তু ঠিকই কোনো একটা মেল বক্সে চিঠিটা দিয়ে রাখছে, কিন্তু যার কাছে যে মেল বক্সে দেওয়ার কথা সেখানে কিন্তু দেয়নি। সুতরাং নেমিং জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যে প্রসেস নিয়ে যে প্রসেসের কাছে দিব বা যে মেল বক্সে দিব, তারা যেন আইডেন্টিফাই হয় এবং দুই প্রসেসের মধ্যে যেন সেটা জানাজানি থাকে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কোথায় হবে আর। ঠিক আছে, তো এটা হচ্ছে নেমিং। এরপরে যদি আমরা সিনক্রোনাইজেশন নিয়ে চিন্তা করি, আমরা আরও জিনিসগুলো দেখবো, আমরা জাস্ট আইডিয়া নিয়ে যাচ্ছি এখন। আমরা হচ্ছে সিনক্রোনাইজেশন জিনিসটা কি, সিনক্রোনাইজেশন জিনিসটা আমরা দেখলাম যে ব্লকিং বা নন ব্লকিংয়ের একটা ব্যাপার থাকে, যে সিনক্রোনাইজ হতে পারে বা অ্যাসিনক্রোনাইজ হতে পারে মেসেজ সেন্ডারিংয়ের ক্ষেত্রে। তো এই যে সেন্ডিং বা রিসিভিং, এটা কি ব্লকিং সিস্টেমে চলে যাচ্ছে নাকি নন ব্লকিং সিস্টেমে চলে যাচ্ছে, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। সবসময় যে সিনক্রোনাইজ হবে সেটাও কিন্তু একটা সমস্যা। যদি সিনক্রোনাইজড করতে চাই, যে রিসিভার যতক্ষণ না পর্যন্ত মেসেজটা রিসিভ করছে ততক্ষণ পর্যন্ত সেন্ডার কোনো মেসেজ দিতে পারবে না, তো এরকম হলে কিন্তু অনেকটা ডিলে হয়ে যায়, সেটা প্রসেসটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায় পুরো কাজটা শেষ করতে। ঠিক আছে, তো এভাবে যদি বারবার ব্লকিং হয় তাহলে কিন্তু সময় লাগবে অনেক বেশি, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে বাফারিং। বাফারিং মানে আমরা কি জানলাম, যে মেসেজটা যে জায়গাতে স্টোর করা হবে, তো এই যে স্টোর করার জায়গাটা কত বড় হবে, কত ছোট হবে, বা ফিক্স সাইজ আছে কিনা বা লিমিটলেস কিনা। ঠিক আছে, বা আমি হচ্ছে এই বাফারে বা একটা রিজিওনে আমি মেসেজগুলো রাখছি, সেখান থেকে যখন রিসিভার নেবে, সেই রিসিভার নেওয়ার জন্য রেডি কিনা। একটা মেসেজকে স্টোর করা হলো, যে রিসিভার সেটা হচ্ছে ওইটা রিসিভ করার জন্য রেডি কিনা। তো এই সব ইস্যুগুলো এই মেসেজ পাসিং সিস্টেমের ক্ষেত্রে হতে পারে, এই 3টা ইস্যুস। ওকে, তো আমরা যদি একটু একটু করে দেখি এই জিনিসগুলো, যে এই যে নেমের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে চিন্তা করি যে অ্যাম্বিগুয়াস যদি হয়ে যায় বা ইনকারেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু মেসেজটা লস হয়ে যাবে বা হারায় যাবে, অন্য কোনো জায়গায় চলে যাবে। ঠিক সিমিলার ওয়েতে যদি আমাদের মেল বক্সটাও ঠিকঠাক মতো নেমের না হয়, কারেক্ট মেল বক্সে না যায়, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। সুতরাং
এই নেমিংয়ের ক্ষেত্রে অ্যাম্বিগুইটি এটা একটা সমস্যা। অ্যাম্বিগুইটি মানে নামের উল্টাপাল্টা যেন না হয়, ঠিক আছে? নেমটা ঠিকঠাক মতোই এখানে মেনশন করতে হবে। ওকে, এরপরে যদি আমরা হচ্ছে সিনক্রোনাইজেশনের কথা চিন্তা করি, তো সিনক্রোনাইজেশন জিনিসটা কীরকম যে হ্যাঁ, যদি আমাদের হচ্ছে প্রসেসগুলো সিনক্রোনাইজড অনেক সময় যদি না হয়, তখন আবার একটা সমস্যা হতে পারে যে যে রিসিভারটা আছে সেই রিসিভারটা যদি ঠিকঠাক মতন রিসিভ করতে না পারে, এদিকে হচ্ছে দেখা গেল যে সেন্ডার সে হচ্ছে ইচ্ছা মতন মেসেজ দিতেই আছে, তাহলে রিসিভারের যদি সেই পরিমাণ ক্যাপাবিলিটি না থাকে, ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে দেখা যাবে যে অনেক মেসেজই এরকম হবে যেটা বাইপাস করে চলে যাবে। সেই রিসিভারটা কিন্তু সেই মেসেজটা নিতে পারবে না। তো এইভাবেই কিন্তু মেসেজগুলো লস্ট হতে পারে, বা অনেক প্রসেসের ক্ষেত্রে এরকম হতে পারে যে আননেসেসারি ব্লকড হয়ে গেছে সিস্টেমটা। তো এরকম একটা সমস্যা। তো আমরা সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে যেটা দেখলাম যে আমরা যদি এর মধ্যে দুইটা জিনিসই চিন্তা করি, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ওকে, তো এই যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস যেটা আছে, তো সিনক্রোনাস জিনিসটা হচ্ছে কি যে ব্লকিং, আর অ্যাসিনক্রোনাসটা হচ্ছে নন ব্লকিং। তো ব্লকিং বলতে কি বোঝাচ্ছে যে সেন্ডারটা যে রিসিভারটা আছে তার জন্য কিন্তু ওয়েট করো যতক্ষণ না পর্যন্ত একটা মেসেজ সে রিসিভ করছে, পরের মেসেজটা কিন্তু তারপরে দিবে। তো এটারও কিন্তু একটা সুবিধা আছে। সুবিধাটা কি যে মেসেজ লস হওয়ার কিন্তু কোনো চান্স নাই, কারণ একটা একটা করে দিচ্ছে, একটা একটা করে রিসিভ হচ্ছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সেন্ডারকে ওয়েট করে থাকা লাগতে পারে, যেহেতু সে রিসিভারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে। ওকে, আর যেটা নন ব্লকিং সিস্টেম বা অ্যাসিনক্রোনাস, সেটাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এফিসিয়েন্টলি আমি সিপিইউটা ইউজ করতে পারছি, ঠিক আছে? এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার যে আমি সিপিইউ ইউটিলাইজেশনটা এফিসিয়েন্ট হচ্ছে, এফিসিয়েন্ট সিপিইউ ইউজেস। কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো একটা প্রসেস যে সেন্ডার হিসেবে কাজ করছে তাকে কিন্তু আর অন্য প্রসেসের জন্য ওয়েট করতে হচ্ছে না যে সে রিসিভ করতে আদৌ পারলো কি না। সে কিন্তু একটা একটা করে মেসেজ জেনারেট করছে যে সেটা দিতেই আছে। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এরকম যে রিসিভার কিন্তু তার সাথে তাল মেলানোটা একটু কঠিন হয়ে যেতে পারে, রিসিভ করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। এর জন্য মেসেজগুলোকে একটা বাফার মেনটেন করতে হয়, যেন মেসেজগুলো আসবে একটা কোথাও স্টোর করে থাকে, তারপরে হচ্ছে রিসিভার তার যেরকম ক্যাপাবিলিটি সেই অনুযায়ী হচ্ছে মেসেজ একটা একটা করে পিক করতে থাকবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের ব্যাপার। ওকে, এরপরে হচ্ছে যে বাফারিংটা ছিল, সেই বাফারিং আমরা দেখলাম হচ্ছে জিরো ক্যাপাসিটি, মানে হচ্ছে নো বাফার। এখানে হচ্ছে ডিরেক্টলি প্রসেসগুলো একটা জিনিস আরেকটা প্রসেস আরেকটা প্রসেসকে কোনো একটা মেসেজ ডিরেক্টলি দেবে, ঠিক আছে? কোনো একটা জায়গায় রাখবে না। তো এখানে যদি যে রিসিভারটা আছে, আমরা যদি জিরো ক্যাপাসিটির ক্ষেত্রে চিন্তা করি, সেখানে যদি কোনো একটা রিসিভার খুবই স্লো হয়, তাহলে দেখা যাবে যে সেন্ডারটা অনেকক্ষণ ধরে তাকে ব্লক অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? যে সে মেসেজ পাঠানোর জন্য রেডি কিন্তু দিতে পারছে না, এরকম একটা অবস্থা হবে, কারণ যেহেতু আমাদের ডিরেক্টলি কমিউনিকেশন করতে হবে। আরেকটা হচ্ছে যে বাউন্ডেড সেটা আমরা দেখলাম যে লিমিটেড কিউ সাইজ, মানে মেসেজ কিউ যেটা, এটা যে জায়গাটাতে মেসেজগুলো থাকবে। তো যদি এমন হয় যে ওই মেসেজ কিউটা যদি ফুল হয়ে যায়, তাহলে কিন্তু ওই সেন্ডারটাকে ওয়েট করতে হবে, বা কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে? যতক্ষণ পর্যন্ত রিসিভার ওইখান থেকে মেসেজগুলো পিক করে করে কিছুটা জায়গা বের করে না দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। কারণ কি? এটা বাউন্ডেড বাফার, নির্দিষ্ট একটা ফিক্স সাইজের মধ্যে কিন্তু একে থাকতে হবে। আর আনবাউন্ডেড যে বাফারটা থাকে সেটা হচ্ছে আনলিমিটেড কিউ সাইজ। এখানে কিন্তু আর ওইরকম কোনো একটা প্রসেসকে যে সেন্ডার তাকে কিন্তু আর ওয়েট করতে হচ্ছে না। তবে একটা সমস্যা এখানে থাকতে পারে আনবাউন্ডেড বাফারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনেক লার্জ একটা মেমোরি লাগবে, যেহেতু আনলিমিটেড পরিমাণ এখানে মেসেজগুলো স্টোর করবে, সুতরাং অনেক বড় একটা অ্যামাউন্টের একটা জায়গা লাগবে। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি এগুলোর এক্সাম্পলও দেখতে চাই, আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা এক্সাম্পল হিসেবে আমরা দেখবো এটা, সেটা হচ্ছে যে
নেমিংয়ের ক্ষেত্রে কী হতে পারে যে সিমেট্রি অ্যাসিমেট্রি এটাও একটা আসতে পারে। আচ্ছা, আমরা যে নেমিংটা দেখলাম সেই নেমিংয়ের ভিতরে আর একটু আমরা দেখি, সেটা হচ্ছে যে দুইটা কনসেপ্ট এখানে আসতে পারে এই নেমিং থেকে। সেটা হচ্ছে যে সিমেট্রি, আমরা হয়তো মোটামুটি একটা আইডিয়া পাইছি, এখন আরেকটু এলাবোরেট করে জিনিসটাকে। নেমিংয়ের মধ্যে হচ্ছে সিমেট্রি আর একটা হচ্ছে অ্যাসিমেট্রি। সিমেট্রি অ্যাসিমেট্রি জিনিসটা বোঝাবে কি, সেটা হচ্ছে যে সিমেট্রি দ্বারা বোঝাবে যে দুইটা যে প্রসেস থাকবে সেই দুইটা প্রসেস প্রত্যেককে চিনবে, ঠিক আছে। পি এবং কিউ দুইটা যদি প্রসেস হয়, পিও কিউকে চিনবে, আবার হচ্ছে কিউ হচ্ছে পিকে চিনবে, এরকম টাইপের। এটাকে বলা হচ্ছে সিমেট্রি। আর যদি অ্যাসিমেট্রির কথা চিন্তা করি, তাহলে অ্যাসিমেট্রি জিনিসটা হবে যে কোনো একটা নির্দিষ্ট প্রসেস। এখানে হলো কি যে পি কিউ নোজ ইচ আদার, এটা হচ্ছে সিমেট্রি। আর অ্যাসিমেট্রি কী হবে, অনলি দ্য সেন্ডার, সেটা পি হতে পারে কিউ হতে পারে, অর অনলি দ্য রিসিভার, যে কোনো একজন জানবে, দুজনে জানবে না, যে কোনো একজন জানবে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রি। কারণ কি, অসাদৃশ্যতা। সিমেট্রি মানে হচ্ছে সাদৃশ্যতা, দুজনে জানে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিমেট্রি। আর অ্যাসিমেট্রি বলতে কি বোঝাবে, যে দুজনের মধ্যে কেবল একজন মাত্র জানে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রি। তো আরেকটা যে আমাদের সিনক্রোনাইজেশন ছিল, সেই সিনক্রোনাইজেশনের যদি আমরা আরও ভাগ দেখতে চাই, ঠিক আছে, তো সিনক্রোনাইজেশনটা আরও কীভাবে হতে পারে। যদি এখানে হচ্ছে ধরেন আমরা ব্লকিং আর নন ব্লকিং সিস্টেম দেখলাম, তো এখানে আমরা 4 ভাগে জিনিসটা কীভাবে দিতে পারি। একটা হচ্ছে ব্লকিং সেন্ড, নেক্সট হতে পারে নন ব্লকিং সেন্ড। এগুলো কি একটা একটা করে আমরা দেখাবো, তাহলে জিনিসগুলো আরও সুবিধা হয়ে যাবে। নন ব্লকিং সেন্ড, এরপরে হতে পারে কি সি নাম্বার ব্লকিং রিসিভ। এই পর্যন্ত আসার পরে আপনাদের 4 নাম্বারটা কী হওয়া উচিত, এটা বোঝা উচিত, সেটা হচ্ছে নন ব্লকিং রিসিভ। ওকে, তো এই জিনিসটা আসলে কী বোঝাবে, এই জিনিসটা যেটা বোঝাবে যে ব্লকিং সেন্ড, ধরেন কোনো একটা আমরা শুরুতে দেখব ব্লকিং সেন্ড জিনিসটা কি। ধরে নাও আমাদের একটা প্রসেসের নাম পি আর একটা প্রসেসের নাম কিউ। এখন এদের দুজনের মধ্যে হচ্ছে কমিউনিকেশন করতে হবে। তো যদি এমনটা হয় যে ব্লকিং সেন্ড জিনিসটা হচ্ছে যে পি হচ্ছে সেন্ডার হিসেবে কাজ করছে, এখানে এটা উল্লেখ করে দেওয়া ভালো, এটা হচ্ছে পি সেন্ডার এবং কিউটা হচ্ছে রিসিভ করবে। এখন ব্লকিং সেন্ড জিনিসটা বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই পি একটা মেসেজ দিল, ধরে নিলাম সেটা মেসেজ 1, যতক্ষণ না পর্যন্ত এই কিউ সেটা হচ্ছে রিসিভ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত ব্লক হয়ে থাকবে, সেন্ডিং ব্লক হয়ে থাকবে, পি আর কোনো মেসেজ দিতে পারবে না। সেটাকে আমরা বলছি হলো ব্লকিং সেন্ড। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে নন ব্লকিং সেন্ড। সেটা হচ্ছে নন ব্লকিং, সেটা তো আমরা যদি এভাবে চিন্তা করি যে পি কিউ দুই একইভাবে, সেটা সেন্ডার একটা রিসিভার, এ দেখা গেলো একটা মেসেজ দিল, এই হচ্ছে মেসেজ দেওয়ার পরে আর কিন্তু চিন্তা করবে না যে হচ্ছে এই কিউ সেই মেসেজটা রিসিভ করতে আদৌ পারছে কিনা। এর কাজ হচ্ছে মেসেজ দেওয়া, এই হচ্ছে মেসেজ একটার পর একটা দিতে থাকবে। দেখা গেলো মেসেজ 1-এর পরে মেসেজ 2 পাস করছে, তারপরে মেসেজ 3 পাস করছে, ঠিক আছে। যেহেতু নন ব্লকিং সিস্টেম, সুতরাং এখানে কোনো কিন্তু ওয়েট করার ব্যাপার নাই। সেন্ডার হচ্ছে মেসেজ সেন্ড করে যাবে, আর হচ্ছে যে রিসিভার সে হচ্ছে একটা একটা করে দেখা যাবে যে এক্সিকিউশন করছে বা মেসেজগুলোকে রিসিভ করছে, এরকম। ওকে, আরেকটা কেস আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে ব্লকিং রিসিভ। এটা কি, ধরেন জিনিসটা এরকম, ঠিক একইভাবে পি আর এটা হচ্ছে কিউ। আগে আমরা চিন্তা করলাম যে সেন্ডার সেই হচ্ছে মেসেজ খুব দিতে পারছে, তার এ হচ্ছে ক্যাপাসিটি অনেক ভালো, কিউটা দেখা যাচ্ছে তুলনামূলক একটু উইক, এ যতটা দিতে পারে এ হচ্ছে ততটা নিতে পারে না, কিউটা হচ্ছে ততটা নিতে পারে না, এমন আমরা চিন্তা করলাম। কিন্তু এমনও তো হতে পারে যে পিটাই ঠিক মতন দিতে পারে না, এ আবার নেওয়ার জন্য খুব প্রস্তুত, এরকমও কিন্তু সিস্টেম আসতে পারে। তো দেখা যাবে যে এই যতটা না দিতে পারে, এই এট এ টাইম হচ্ছে দেখা গেলো যে 2টা দিতে পারছে মেসেজ 1 মেসেজ 2 এগুলো পাস করছে, কিন্তু কিউ যে রিসিভার হিসেবে আছে, এই রিসিভারের সামর্থ্য এত বেশি, সে দেখা গেলো যে এট এ টাইম 5টা নিতে পারে, কিন্তু এই দিতে পারটা কয়টা, মাত্র 2টা। তখন দেখা গেল যে এই কি করে, এই কিউ যেটা আছে প্রসেস, সেটা হচ্ছে ব্লকিং রিসিভ, এই মেথডটা ইউজ করে। এই জিনিসটা কি, যে রিসিভার তখন হচ্ছে ওয়েট করবে প্রসেসের জন্য, তার যে ক্যাপাসিটিটা আছে সেটা একটু কমাই দিয়ে দেখা যাবে যে সেন্ডার যতটুকু দিতে পারে ততটুকুই সে হচ্ছে রিসিভ করবে, রিসিভার ওয়েট করবে
যতক্ষণ না পর্যন্ত ওই দুইটা আসছে এরকম টাইপের মেসেজ হচ্ছে, যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে রিসিভটা ব্লক করে রাখবে এরকম টাইপের, যে অতিরিক্ত যেন সে আর না নেওয়ার পরে তার। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লকিং রিসিভ। আর নন ব্লকিং রিসিভটা কি, সেটা হচ্ছে যে, বা আমরা যদি আরেকবার হচ্ছে ব্লকিং রিসিভটা দেখি, সেটা হচ্ছে যে দেখা গেল যে আমরা তো এখানে একটা বাফার যদি ইউজ করি, একটা একটা করে মেসেজগুলো আসছে, বাফারগুলোতে স্টোর করছে, সেখান থেকে এখানে হচ্ছে প্রসেসগুলোকে নিচ্ছে। তো দেখা যাবে যে এই যেহেতু যে সেন্ডার সে যেহেতু অল্প অল্প করে মেসেজগুলো বাফারের মধ্যে রাখতে পারছে, সুতরাং এর নেওয়ার যে ক্যাপাসিটি সেটা বেশি হওয়ার পরেও দেখা যাবে যে এটা কমাই দেবে, আস্তে আস্তে নেবে। আর নন ব্লকিংয়ে তাহলে কী হবে, সেটাও তো সেমভাবে আমরা যদি একটা পি প্রসেস চিন্তা করি আর একটা যদি কিউ প্রসেস চিন্তা করি, সেখানে যদি আমরা মাঝখানে একটা যদি বাফার রাখি এরকম টাইপের, তাহলে দেখা যাবে যে এখানে মেসেজগুলো আসছে, এই যে তো এখন স্লো ধরে নিলাম, পি প্রসেসটা হচ্ছে স্লো, একটা একটা করে দিচ্ছে, কিন্তু এই যে রিসিভার সে কিন্তু তার ক্যাপাসিটিটা কমাবে না, তার যেরকম সামর্থ্য সে কিন্তু নেবে, মানে স্পিডে দেখা যাবে একটা একটা করে। তার যদি 5টা নেওয়ার সামর্থ্য থাকে সে কিন্তু 5টা ক্ষেত্রে বের করে নেবে, ঠিক আছে। মানে এখানে নন ব্লকিং যেহেতু রিসিভ, যতটা পারে সে হচ্ছে একেবারেই নেওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসটা হচ্ছে সিনক্রোনাইজেশন। ওকে, এরপরে তো আমরা হচ্ছে এটাই হচ্ছে মেইনলি মেসেজ পাসিং সিস্টেমের সব কিছু। আমরা হচ্ছে মোটামুটি মেসেজ পাসিং সিস্টেমের কী কী ব্যাপারগুলো থাকে সেগুলো দেখে আসলাম, মেসেজ পাসিংয়ের কীভাবে হয় সেটা যেমন দেখলাম, তার পাশাপাশি আমরা এটা দেখলাম যে মেসেজ পাসিংয়ের কত রকম উপায়ে কমিউনিকেশনগুলো করতে পারে, কমিউনিকেশনগুলো করতে যে কীরকম ইস্যুস আসতে পারে, ঠিক আছে। কমিউনিকেশনগুলো কীভাবে হয় সেটা যেমন দেখলাম, ইস্যুসগুলো কী কী হতে পারে সেটাও দেখলাম। এই তো মোটামুটি হচ্ছে